সালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। নমস্কার। খবরের অন্তরালের খবর নিয়ে ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস বলছি। গত 13-14 মাস ধরে ভারতের বিরুদ্ধে বাংলাদেশ থেকে অনেক হুমকি এসেছে। এই হুমকিদাতাদের দলে বিপ্লবের মেটিকুলাস ডিজাইনার মাহফুজ আলম থেকে শুরু করে বেশ কিছু প্রাক্তন সেনাকর্তার সঙ্গে স্বয়ং প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসও আছেন। কিছু সেনাকর্তা ক্যাথিটার ঝুলিয়ে রাস্তায় নেমে হুঙ্কার দিয়েছেন 24 ঘন্টায় কলকাতা দখল করবেন। আবার এক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলুর রহমান, যিনি আবার বিডিআর বিদ্রোহ তদন্ত কমিশনের নেতৃত্বে আছেন, তিনি হুঙ্কার দিয়েছিলেন অপারেশন সিন্দুরে পাকিস্তানের সঙ্গে লড়াইতে ব্যস্ত ভারত এই সময় বাংলাদেশের উচিত চীনকে সঙ্গে নিয়ে উত্তর পূর্ব ভারত দখল করে নেওয়া। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এসব হুমকির নিন্দা বা প্রতিবাদ করে একটি শব্দও কখনো বলা হয়নি। কি করে বলা হবে? স্বয়ং প্রধান উপদেষ্টা যে নিজেই একাধিকবার ভয় দেখিয়েছেন 7 সিস্টার্স নিয়ে। দেখুন, হঠাৎ ক্ষমতায় বসলে মাথা ঠিক রাখতে পারে না বলে ভারত এসব বালখিল্য হুমকিকে অগ্রাহ্য করেছে। কিন্তু সম্প্রতি বাংলাদেশের এক বড় রাজনৈতিক দলের 2 নম্বর মাথা ইউনূসের সফর সঙ্গী হয়ে আমেরিকায় গিয়ে রীতিমতো সভা করে যেসব হুমকি দিয়েছেন, সেটা শুনলে ওই মালটাকে পাগলা বলবো নাকি পাগলা দোচা বলবো, এ নিয়ে বড় বিভ্রম জেগেছে আমার। তিনি পাগল নন, তবে নিঃসন্দেহে পাগলা দোচা। একটু ঘুরিয়ে দিলাম গালাগালটা, আশা করি বুঝেছেন কেন দিচ্ছি গালি। একবার নিজেই শুনে দেখুন এই মহাপুরুষ, মানে এই মালটি, তিনি কি বলেছেন একবার শুনে দেখুন, তারপর বলবেন যে আমি ঠিক বলেছি কিনা। 5 মিলিয়ন যুবকেরা তো ভারতের বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধে আসবে, কি বলে? এটা 2 ভাগ করে দিব। এক ভাগ গেরিলাতে যাইব, ঘোড়াতুম নামলেই লাঠি দিয়ে ধরব। লাঠি কি জায়েজ না জায়েজ? আমি সবসময় জায়েজ কথা বলি। ঘোড়া থেকে নামতে পারবে না ইনশাআল্লাহ। আর বাকি অর্ধেকের কি করবো? ওটা নিয়ে আরো বিস্তৃত জায়গায় চলে যাবো। পুরা রিজনে স্বাধীনতার যুদ্ধ শুরু হবে। রাসূল ইসলামের যে হাদিসের যে গাজওয়ায়ে হিন্দ, সেটা বাস্তবায়নের মহাপরিকল্পনা হবে ইনশাআল্লাহ। ঢুকলে ভালো না খারাপ? আরে ভালো কেন? ভালো না খারাপ বলেন? ভালো বলেন, ভালো। কি বলেন? ভালো। খারাপ তৈবে এই জন্য যদি আপনি দেখে ভয়ে পালিয়ে দৌড়াইয়া গঙ্গাসাগরে পড়ে যান, আমরা জানি না পড়িতে পারবেন, জন্য মাঝখানে ডুববেন, তো ডুবাচ্ছে। আমরা ইনশাআল্লাহ কোন শক্তির পক্ষে বাংলাদেশে গ্রাস করে টিকে থাকা সেই পরিস্থিতি ইনশাআল্লাহ হবে না, হতে দেওয়া হবে না, হতে দেওয়া হবে। ভয় পাইয়েন না। শেষ কথা কি শুনলেন? 50 লক্ষ যুবক তৈরি আছে বাংলাদেশে, 5 মিলিয়ন। 25 লক্ষ দেশের ভেতরে ভারতের সেনাকে ঘোড়া থেকে নামতে দেবে না, ঘোড়া থেকে নামতে দেবে না। আর 25 লক্ষ কি করবে? ভারতে ঢুকে ভারত দখল করে গজওয়ায়ে হিন্দ সফল করবে, অর্থাৎ ভারতকে ইসলামী দেশ বানাবে। তার হাদিসে এই কথাটা বলা আছে। কোন হাদিস? যে হাদিসে হোক, সেখানে বলা আছে এই মালটা জানে না যে ঘোড়ায় চড়ে যুদ্ধ হয় না এখন। সে গজওয়ায়ে হিন্দ করতে যে জানে না ঘোড়ায় চড়ে যুদ্ধ হয় কিনা এখন, সে গজওয়ায়ে হিন্দ করতে আসছে। প্রথমে ভেবেছিলাম মালটার এইসব কি বলবো, এইসব ছাগলামি না পাগলামি যেটাই হোক না কেন, এটা প্রতিক্রিয়া জানাবার উপযুক্ত নয়। তা সে নামের আগে ডক্টর নাকি যা খুশি ছাই লিখুক না কেন। পরে ভাবলাম পাগলা কুকুরের কামড় কিন্তু বিপজ্জনক। পাগলা কুকুর সে তো আর দেখে শুনে কামড়ায় না,
তার কামড়াবার ইচ্ছা হয়েছে, কামড়াবে। তো সুতরাং এরকম কুত্তার থেকে যত না ভয় ভারতের, তার চেয়ে বহুগুণ বেশি ভয় বাংলাদেশের মানুষের, বাংলাদেশের। কারণ এইসব কথার ঝক্কিটা তো সামলাতে হবে তাদের। বিশেষ করে বর্তমানে ভারত যে সিদ্ধান্ত নিয়েছে, তাতে পাকামি বাঁদরামি এগুলো করতে এলে সুদে আসলে পাওনা মিটিয়ে নেবে ভারত। পাকিস্তানকে গতকাল যে ভাষায় সাবধান করেছে, সেই একই ভাষা বাংলাদেশের ক্ষেত্রে। তফাৎ হলো বাংলাদেশের ক্ষেত্রে তিনি নাম নিয়েছেন, এই মানে ভারতের সেনাপ্রধান, তিনি বাংলাদেশের ক্ষেত্রে নাম নেননি, আর পাকিস্তানের নাম নিয়েছেন। কি বলেছেন ভারতের সেনাপ্রধান শুনুন আগে, তারপর যাব আলোচনায়। তবে সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর আগে শুনে নিন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ঠিক একদিন আগে কি বলেছেন। आतंकवाद के खिलाफ, मगर आतंकवाद के खिलाफ हमारी लड़ाई जारी है। साथियों, आजादी के 78 साल बीत जाने के बावजूद सरक्रीक इलाके में सीमा को लेकर एक विवाद खड़ा किया जाता है। भारत ने कई बार बातचीत के रास्ते इसका समाधान करने का प्रयास किया है, मगर पाकिस्तान की नीयत में खोट है, उसकी नीयत साफ नहीं है। जिस तरह से हाल में पाकिस्तान की फौज ने सरक्रीक के सटे इलाकों में अपना मिलिट्री इंफ्रास्ट्रक्चर बढ़ाया है, वह उसकी नीयत बताता है। साथियों, भारत की सीमाओं की रक्षा भारतीय सेनाएं और बॉर्डर सिक्योरिटी फोर्स मिलकर मुस्तैदी से कर रही हैं। अगर सरक्रीक इलाके में पाकिस्तान की ओर से कोई भी हिमाकत की गई तो उसे ऐसा करारा जवाब मिलेगा कि इतिहास और भूगोल दोनों बदल जाएंगे मेरे साथियों। और 1965 की जंग में भारत की सेना ने लाहौर तक पहुंचने का सामर्थ्य भी दिखाया। आज 2025 में पाकिस्तान को याद रखना चाहिए कि कराची का एक रास्ता क्रीक से ही होकर गुजरता है। साथियों, आज जब हम यहाँ शस्त्र पूजा कर रहे हैं तो हमें मां রাজনাথ সিং ভারতের প্রতিরক্ষা মন্ত্রী, তিনি বললেন যে অপারেশন সিন্দুরে পাকিস্তানের শিক্ষা পুরো হয়নি, কিন্তু এটা বলে দিলেন যে এবং সেই শিক্ষাটা পুরো হয়নি বলে গুজরাটের সঙ্গে পাকিস্তানের সীমান্ত যেটা আছে প্রায় 96 কিলোমিটারের মতো, সেই সীমান্ত কচ্ছের রানে বাংকার তৈরি করছে পাকিস্তান। সেনা সমাবেশ করছে, যুদ্ধাস্ত্র মজুত করছে, উদ্দেশ্য স্পষ্ট, ভারতের কাছে হারের বদলা নেয়া। রাজনাথ সিং মনে করিয়ে দিয়েছেন 1965 সালের যুদ্ধের কথা। লাল বাহাদুর শাস্ত্রী তখন প্রধানমন্ত্রী, তার নেতৃত্বে ভারতের সেনা লাহোরে পৌঁছে গিয়েছিল। সেই কথা মনে করিয়ে দিয়ে রাজনাথ সিং বলেছেন, করাচি পৌঁছবার রাস্তা কিন্তু কচ্ছের রান হয়ে। বলেছেন ইতিহাস ভূগোল থেকে মুছে যাবে পাকিস্তান নামের দেশ। এই সাবধান বাণী দেওয়ার পরের দিন মানে গতকাল আরও একবার এই প্রসঙ্গ তুলেছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। দ্বিবেদী পরিষ্কার করে বলেছেন অপারেশন সিন্দুর পার্ট 1 অর্থাৎ গত মে মাসে ভারত অনেকটা সমীহ করে চলেছে বাংলাদেশ পাকিস্তানকে। তাদের ওই সৈন্য ঠিকানা এবং ওই যে যারা নাশকতামূলক সন্ত্রাসীদের ঠিকানা, এই ঠিকানায় ভারত আক্রমণ করেছে। কিন্তু এবার আর কোনো রকম সংযম থাকবে না। जनरल उपेंद्र द्विवेदीर भाषणটা শুনুন। ये मैं आपको बताना चाहता हूं कि इस बार भारत देश पूरी तैयारी के साथ है और इस बार वो संयम नहीं रखेगा जो सिंदूर 1.0 में हमने संयम रखा। इस बार हम आगे की कार्रवाई करेंगे और कुछ ऐसी कार्रवाई करेंगे कि हो सकता है पाकिस्तान को सोचना पड़े कि उसे इतिहास में भूगोल में रहना है कि नहीं रहना है।
अगर उसे भूगोल में अपनी जगह बनानी है तो उसके लिए उसे जो स्टेट स्पॉन्सर टेररिज्म जिसको हम बोलते हैं, यानी कि उसका देश जो टेररिज्म को स्पॉन्सर कर रहा है उसे रोकना। আশা করি এই যে কথাগুলো বললেন এটা বাংলা করে বলার দরকার পড়ে না, বুঝে গেছেন, ব্যাখ্যা নিষ্প্রয়োজন। কিন্তু একটা প্রশ্ন উঠতেই পারে, ভারতের প্রতিরক্ষা মন্ত্রী, ভারতের সেনাপ্রধান তো এসব হুমকি দিয়েছেন পাকিস্তানকে, তাহলে এই আলোচনায় বাংলাদেশকে টেনে আনা হচ্ছে কেন? হচ্ছে এই জন্যেই যে পাকিস্তান আর বাংলাদেশের মধ্যে এখন এই মুহূর্তে কোনো ফারাক নেই, এবং এই হুমকিটা বাংলাদেশকে দেয়া হচ্ছে ওই যে বললাম নাম না করে, পাকিস্তানকে দেয়া হচ্ছে নাম করে। যারা এবং এই জন্যেই দেওয়া হচ্ছে এই হুমকি, যারা পাকিস্তানের মতো ব্যবহার করবে ভারতের এই হুমকি তাদের জন্যেই। আর পাকিস্তান ও বাংলাদেশ তো একই পথের পথিক। জামায়াতের এই নেতার এই পাগলা দোচা, তার ভাষণ শুনে কি মনে হলো আপনার? যে ভাষায় এসব কথা বলল এই লোকটা, ওই তাহের না কি যেন নামের, এরকম কত কথা কোনো পাকিস্তানি নেতার মুখে শুনেছেন? জনাব জুলফিকার আলী ভুট্টো ৭১-এর যুদ্ধে হেরে গিয়ে ভারতের সঙ্গে ১০০০ বছর লড়াইয়ের কথা বলেছিলেন ঠিকই, কিন্তু এই সে তাহের, ফজলুর, মাহফুজ, ইউনুস এরা তো কৃমির মতো, কৃমি জাতীয় জীব। এরা সাপ নয়, বাঘ নয়, এরা হুঙ্কার এমনকি খেঁকশিয়ালও নয়, সেই বুদ্ধিও এদের নেই। সুতরাং আপনার এখানটায় আপনি প্রশ্ন করতে এইবার মনে করবেন যে কেন এই কথা বলা হলো, বাংলাদেশের সম্পর্কে কেন নিয়ে এলাম। একটা জিনিস